হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি বলিউডের নিউ রিলিজ করা মুভি ময়দান। আর এই মুভিটি একটি বাস্তব ঘটনা নিয়ে নির্মিত, যার মূল নায়ক মোহাম্মদ আব্দুর রহিম। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় 1952 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস দিয়ে, যেখানে ভারতীয় ফুটবল দল জুতা ছাড়াই ফুটবল খেলছিল আর খুব লজ্জাজনকভাবে 10-1 গোলের ব্যবধানে সেই ম্যাচটি হেরে যায়। আর এইসব নিয়ে তাদের ফুটবল ফেডারেশনের বোর্ডে বিতর্ক চলছিল। তখন বোর্ডের একজন মেম্বার শুভঙ্কর দলের এই ব্যর্থতার দায় রহিমের উপরে চাপায়, আর বাকি সদস্যরাও তাকে সমর্থন করে। আর ফেডারেশনের চেয়ারম্যান রহিমের কাছে এর ব্যাখ্যা জানতে চাইলে রহিম বলে তাদের হারার পিছনে 3টি কারণ রয়েছে। প্রথম কারণ, তাদের পায়ে কোনো জুতা ছিল না। দ্বিতীয় কারণ, তারা দলের নতুন কাউকে সুযোগ দেয় না। আর 3 নম্বর কারণ, তারা ডোমেস্টিক ম্যাচগুলোতে 70 মিনিট খেলে অভ্যস্ত, 90 মিনিট খেলে তারা মোটেও অভ্যস্ত নয়। তখন রহিম বোর্ড প্রেসিডেন্টকে আরও জানায় যে তাকে যদি দল গঠন করতে দেওয়া হয় তাহলে সে এই দলকে আরো ভালোভাবে গঠন করতে পারবে এবং এর পুরো দায়ভার সে নিবে। তখন বোর্ড প্রেসিডেন্ট তার কথাতে রাজি হয় এবং সে বলে যে বোর্ডের বাকি মেম্বারদের সাথে কথা বলে সে রহিমকে জানাবে। এরপর রহিম খুশি খুশি মনে তার বাড়িতে চলে আসে। রহিমের স্ত্রী এবং ছেলেও ফুটবলকে ভীষণ সাপোর্ট করে, আর রহিমের ছেলেও চায় রহিমের মতো একজন ভালো ফুটবলার হতে। এরপর রহিম তার পারমিশন পেয়ে যায় এবং সে 1952 থেকে 56 সাল পর্যন্ত পুরো ভারত ঘুরে ঘুরে নতুন নতুন প্লেয়ারদের আবিষ্কার করে এবং একটি দল বানিয়ে ফেলে। এরপর একটি ফাংশনে রহিমের সাথে পরিচয় হয় একজন বিখ্যাত স্পোর্টস জার্নালিজম রাওয়ের সাথে, যে অনেক পাওয়ারফুল ছিল। আর সে তখন ভারতের লজ্জাজনক হারের বিষয়ে কথা বলছিল এবং ফুটবল টিম নিয়ে ক্রিটিসাইজ করছিল। তখন রহিম তাকে বলে যে সে যেন ফুটবল টিম নিয়ে কথা না বলে, কারণ রাওয়ের ফুটবল জ্ঞান নেই। এই কথাটা রাওয়ের ইগোতে আঘাত করে, আর তাই সে এর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। এরপর 1956 সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি ম্যাচ হয়। সেই ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে যায়, কিন্তু অস্ট্রেলিয়া সেই হারটি মানতে পারে না, তাই তারা আবার রিম্যাচ চায়। আর তাই ভারতের সাথে আবার অস্ট্রেলিয়ার রিম্যাচ হয়। রিম্যাচেও ভারত জিতে যায়, আর এটাতে তারা অনেক আনন্দিত হয়। কিন্তু ফাইনাল ম্যাচে ভারত হেরে যায়। তখন জার্নালিস্টরাও রহিমের বিরুদ্ধে অনেক কথা বলে এবং তাকে ক্রিটিসাইজ করে। আর তারপর আমরা দেখতে পাই যে শুভঙ্কর ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হয় এবং রহিমকে কোচ থেকে সরিয়ে দিতে চায়। আর এরপর 1958 সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে রহিমের দল জিতে যায়, আর আগামী অলিম্পিকে ভারতের এই দলটি তাদের রিপ্রেজেন্ট করবে। রহিম তার অপোনেন্ট দলের সেরা খেলোয়াড়কেও তার দলের অন্তর্ভুক্ত করে। এরপর রহিম তার দলের প্রশিক্ষণ শুরু করে দেয়, আর সে খেলোয়াড়দের তার নিজ নিজ কাজগুলো শিখাচ্ছিল আর তাদের ব্যক্তিগত সমস্যারও খোঁজ খবর নিচ্ছিল। ভারতীয় ফুটবল দল আগের থেকে এখন অনেক ভালো খেলে। 1960 সালের অলিম্পিক গেমসে ভারতের দল অনেক ভালো খেলে, আর তারা ফ্রান্সের মতো শক্তিশালী দলকেও জেতার জন্য অনেক কঠিন করে দেয়। কিন্তু শেষমেশ ভারত ফ্রান্সের কাছে হেরে যায়, আর তখন রহিমকে আবারও ক্রিটিসাইজ করা হয়। আর বোর্ডের সদস্যরা বলতে থাকে যদি কোচ বদলানো যেত তাহলে তারা আজ স্বর্ণপদক পেতে পারত, আর তাই তারা রহিমকে কোচ পদ থেকে সরিয়ে দেয়। আর এই সবকিছু রাওই করিয়েছে। এরপর রহিম বাসায় আসে এবং সে কিছুটা অসুস্থ থাকার কারণে হসপিটালে গিয়ে তার বডি চেক করায়। আর তখন সে জানতে পারে যে অতিরিক্ত স্মোকের কারণে তার ফুসফুসে ক্যান্সার হয়েছে। তাই রহিম এখন তার সবকিছু ছেড়ে স্ত্রী আর পরিবারকে সময় দিতে চায়, তাই সে তাদের সাথেই থাকতে শুরু করে। কিন্তু রহিমের স্ত্রী তাকে ক্যান্সারের সাথে লড়াই করতে দেখছিল, কিন্তু রহিমের ফুটবলের স্বপ্নও ভেঙে যাওয়া দেখছে। আর তাই সে রহিমকে আবার এনকারেজ করে আর বলে যে তোমাকে যুদ্ধ করতে হবে, তোমার মৃত্যু যেন মাঠে হয়, বাড়িতে নয়। রহিম আবারও অপেক্ষা করতে থাকে 1961 সালের। আর এরপর রহিম আবারও কলকাতায় আসে তার ফুটবল দলের কোচ হতে, কিন্তু ফেডারেশনে এসে দেখে তখন সভাপতি শুভঙ্কর এবং সে রাওয়ের লোক, আর তারা রহিমের সাথে একটি কথাও বলে না। রহিম তখন এক্স প্রেসিডেন্টের কাছে যায় আর সে তার ফুসফুসের ক্যান্সারের কথা তাকে জানায় এবং বলে যে এটাই তার শেষ সুযোগ, এরপরে সে আর এই টিমের কোচ হতে পারবে না, তাই সে একটি সুযোগ চায়। তারপর ফেডারেশনে একটি মিটিং হয় এবং সেখানে এক্স প্রেসিডেন্ট বোর্ডের সবাইকে রহিমের বিষয়ে জানায় এবং বলে যে এটাই তার জন্য শেষ সুযোগ। আর রহিম সত্যিই ভারতের ফুটবল দলের জন্য কিছু একটা করতে চায়, তাই তাকে আবার কোচিং করানোর সুযোগ দেওয়া উচিত। তখন বাকি সকল সদস্যরা একমত হয়, আর তাই তখন শুভঙ্কর কিছুই করতে পারে না। এরপর রহিম কঠোর পরিশ্রম করতে শুরু করে এবং তার দলকে ট্রেনিং দিতে শুরু করে 1962 সালের এশিয়ান গেমসের জন্য। কিন্তু তখন রাও আবার একটি ষড়যন্ত্র করে। সে অতিরিক্ত ব্যয় কমানোর জন্য অর্থমন্ত্রীর কাছ থেকে জাতীয় ফুটবল দল
দলকে এশিয়া গেমসে অংশগ্রহণ করতে নিষেধ করে, কারণ ভারত আজ পর্যন্ত না কোনো গেমসে জিততে পেরেছে, না ভারত আবার কোনো গেমসে জিততে পারবে। তখন রহিম তার দলকে সেখানে থাকতে বলে সে নিজেই যায় অর্থমন্ত্রীর সাথে দেখা করতে এবং তাদের অতিরিক্ত খরচ কমানোর জন্য রাজনীতিবিদদের এশিয়া গেমসে যাওয়ার বন্ধ করার কথা বলে। আর সে বলে যে তার দল জিততে পারে, কারণ তার দল এখন আগের চাইতে অনেক ভালো খেলে। তো যাই হোক, এভাবে অর্থমন্ত্রীকে বুঝিয়ে সে রাজি করায়, কিন্তু তাকে একটি শর্ত দেয়। তাকে বলা হয় যে 16 জনের একটি টিম নিয়ে সে যেতে পারবে, এর বেশি টিম মেম্বার অ্যালাউ করবে না। এরপর রহিম সেখান থেকে তার দলের কাছে ফিরে আসে এবং সে বেস্ট 16 জন প্লেয়ারকে সিলেক্ট করে এবং এখান থেকে রহিম তার নিজের ছেলেকেও বাদ দেয়, কারণ রহিম এখানে কোনো পার্সোনাল ডিসিশন নিতে চায় না। এরপর তারা এশিয়া গেমসের অংশগ্রহণ করে, কিন্তু এশিয়া গেমসের প্রথম ম্যাচেই ভারতীয় দলের গোলরক্ষক পায়ে আঘাত পায়, তাই তার জায়গায় অন্য আরেকজন প্লেয়ারকে রিপ্লেস করতে হয়। আর প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে ভারত কোনো পাত্তাই পাচ্ছিল না। কোরিয়ার সাথে ম্যাচে 4-0 গোলে ভারত হেরে যায়, আর এর পরের ম্যাচে যদি ভারত হেরে যায় তাহলে ভারত ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এরপর সকল প্লেয়াররা একে অপরকে দোষারোপ করতে থাকে, আর তখন সেখানে রহিম চলে আসে আর একটি নিউ স্ট্র্যাটেজি দিয়ে সেখান থেকে চলে যায়। আর তার পরের ম্যাচ তাদেরকে থাইল্যান্ডের সাথে খেলতে হয়। থাইল্যান্ড অনেক এগ্রেসিভ ভাবে খেলছিল, আর এতে ভারতীয় অনেক খেলোয়াড়রাই আঘাত পায়, কিন্তু রেফারি একবারও প্লান্টি দেয়নি। এরপর ভারতীয় একজন খেলোয়াড় সেখানে গুরুতরভাবে আহত হয়। এটা দেখে রহিমও তার দলকে অ্যাগ্রেসিভ ভাবে খেলতে বলে, আর তারপর থাইল্যান্ডের সাথে ভারতের দল জিতে যায়। ম্যাচ জেতার পরে মিডিয়ার লোকজন ভারতের স্পোর্টসম্যান সাউন্ডের কাছে কিছু প্রশ্ন করে, আর তাতে সে ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু কটু কথা বলে, যেটা ইন্দোনেশিয়ার জনগণ অনেক খারাপভাবে নেয় এবং এতে তারা অনেক ক্ষোভ প্রকাশ করে, আর তার প্রভাব স্টেডিয়ামের উপরেও পড়ে। এর পরের ম্যাচ তাদেরকে জাপানের সাথে খেলতে হবে, আর জাপানের সাথেও ইন্ডিয়ার টিম খুব সহজেই জিতে যায়। তারপরে তাদের সেমিফাইনাল ম্যাচ চলে আসে, কিন্তু ধীরে ধীরে তখন রহিমের শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। এরপর সেমিফাইনাল ম্যাচে ভিয়েতনামের সাথে খেলা হয় ইন্ডিয়ার। সেখানে ইন্ডিয়া ভিয়েতনামকে খুব সহজেই হারিয়ে দেয় এবং তারা ফাইনালে চলে যায়, কিন্তু ইন্ডিয়ার জেতাতে ইন্ডিয়ার প্রতি ইন্দোনেশিয়ার লোকজনের ক্ষোভ আরো বাড়ছিল। তারা ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার বাসের উপরে আক্রমণ করে। এই জনগণ চাচ্ছে ইন্ডিয়ার টিমকে ইন্ডিয়াতে ফিরিয়ে দিতে, আর তখন সেখানে সেনাবাহিনী চলে আসে এবং টিমের মেম্বারদের সেফলি স্টেডিয়ামে পৌঁছে দেয়, কিন্তু স্টেডিয়ামেও সেখানে জনগণের ক্ষোভ স্পষ্ট হয়, আর যে কারণে ইন্ডিয়ার টিমের জেতা এখানে অনেক কঠিন হয়ে যাবে, আর ইন্ডিয়ার টিমের মনোবল অনেকটাই ভেঙে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই রহিমের শরীরের অবস্থা আজকে খুবই খারাপ, যে কারণে সে আজ ঠিকমতো দাঁড়াতেই পারছিল না, কিন্তু এই কথা সে তার টিমের কাউকে জানায়নি, কারণ এতে টিম দুর্বল হয়ে যেতে পারে। এরপর রহিম প্লেয়ারদের এক হয়ে খেলার স্পিচ দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দেয়। আর আজ তাদের খেলা ছিল সাউথ কোরিয়ার সাথে। সাউথ কোরিয়া অ্যাগ্রেসিভ ভাবে খেলার জন্য আজও কিছু প্লেয়ার চোট পায়, আর ভালো ব্যাপার হলো প্রথমে চোট পাওয়া সেই গোলকিপার রিকভার করে আজ আবার মাঠে নেমেছে। ইন্ডিয়া টিম আজ অসাধারণ খেলেছে, আর দলের এমন পারফরমেন্স দেখে স্পোর্টস জার্নালিস্ট রাও ইমপ্রেস হয়ে গেছে। আর অনেক কষ্ট করে আজ ভারত সেই ম্যাচটি জিতেই নেয় এবং গোল্ড ট্রফিটি নিয়ে আসে, এবং সেই সাথে সাথে রহিমের স্বপ্নও পূরণ হয়। আর এরপরে টানা 9 মাস ক্যান্সারের সাথে যুদ্ধ করে রহিম অবশেষে মারা যায়।